আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি আমাকে শুনতে পাচ্ছ। দেখো, আমরা নেটের স্পিডের ঝামেলায় আছি। হ্যাঁ, গত আজ 3-4 দিন ধরে নেটের স্পিডের ঝামেলা। তারপরেও মানে কখনো আছে আছে কোনো একটা জিনিস আপলোড দিচ্ছি তো ফেল হয়ে যাচ্ছে। কখনো কখনো দেখা যাচ্ছে গ্রুপ ওপেনই হচ্ছে না, এরকমটা হচ্ছে। তো আজকেও তো থার্ড ইয়ারের ক্লাসের সময় এই শুরুর দিকে জুম কানেক্ট হচ্ছিল না, পরে দেখি যে আবার কানেক্ট হলো। তো ওকে, আমি যেটা বলছিলাম গতদিনও তোমাদেরকে জানিয়েছি যে আজকে থেকে ইএলটির ক্লাস হবে। তোমাদের এখানে সবার কি ইএলটিএস ইএলটিএস তো ইএলটি আছে নাকি সবারই? আচ্ছা, যেহেতু ক্লাসে জয়েন করেছে সবারই তো ইএলটি আছে। তো আজকে থেকে ইএলটি আমরা জানি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, ইএলটি। এবং ইএলটি এই পার্টটা বেশ বড়। আমরা যদি এইখানে দেখি, এইখানে দেখো, আমাদের এইখানে তোমরা টোটাল কত, 6, 3, 9, 10, 5, 15, 16, আর 4, 20, 23টা প্রশ্ন আছে। ইএলটি এমন একটা সাবজেক্ট যে এইখানে তোমাকে এই সবগুলো প্রশ্নই পড়া লাগবে। আমাদের ইয়েতে লিঙ্গুইস্টিক্সে কিন্তু চ্যাপ্টারের একটা ভাগ আছে, তাই না? লিঙ্গুইস্টিক্স যখন তোমরা থার্ড ইয়ারে পড়েছিলা, লিঙ্গুইস্টিক্সের চ্যাপ্টারের একটা ভাগ আছে, কিন্তু এই দেখা যাচ্ছে 7টা 8টা বা 9টা চ্যাপ্টারের ভাগ, 9টা, প্রতিটা চ্যাপ্টার থেকে দুইটা দুইটা বা একটা একটা করে পড়লেই অনেকটা পড়া হয়ে যায় এবং কমন চলে আসে। বলা যায় যে এই চ্যাপ্টার থেকে এবার এই দুটো আসছে, তো সামনে আগামীতে ওই ওই দুটো আসবে, এরকম। কিন্তু এই ইএলটি তে এরকম কোনো ভাগ নাই। ইএলটি তে ভাগ আছে। কেমন ভাগ আছে জানো? প্রায় 50টার মতো চ্যাপ্টার আছে। এখন কোন চ্যাপ্টারে কয়টা আসবে, কিভাবে আসবে, এটা বলা খুব মুশকিল। এই জন্যই এইখানে এতগুলি প্রশ্ন দেয়া। আচ্ছা, টোটাল 38টা চ্যাপ্টার আছে। তোমাদের যে বই, সে বইতেই আছে 38টা চ্যাপ্টার। তো তাহলে বোঝো এখানে কত কি। তো এই জন্য এটা বলা মুশকিল। তারপরেও আমি আমার নিজের থেকে আমার যে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেটার অভিজ্ঞতা থেকে আমি এখানে কিছু চ্যাপ্টারে ভাগ করেছি। কিছু চ্যাপ্টারে ভাগ করেছি, ভাগ করে এখানে এই ভাগগুলো দিয়েছি। তো আমার ধারণা আমার ধারণা যেমন, আমরা যদি গতবারের কোশ্চেনটা দেখো, তুমি একটু কোশ্চেন নিয়ে ঘাটাঘাটি করো। গতবারের কোশ্চেন যদি দেখো তাহলে শেষের দিক থেকে, ইএলটির শেষের দিক থেকে বেশিরভাগ প্রশ্ন কমন পড়েছে। শেষের অংশগুলো, যেমন এই যে এই প্রশ্নটা গতবারের লাস্ট এক্সামের আর কি, এইটা থেকে যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবা এই সাজেশনের এই লাস্টের দিক থেকে বেশি প্রশ্ন কমন পড়েছে। তো এবার আমি আশা করতেছি যে এই অংশটা থেকে বেশি প্রশ্ন কমন পড়বে, নিচের দিক থেকে কম প্রশ্ন কমন পড়বে। তো সেই বিষয়টা মাথায় রেখে আমি এবার যেটা করে চিন্তা করতেছি যে এই প্রশ্নটা কমন পড়বে, আহ, মানে ওইটা 3 স্টার বা ভিভিআইপি সব কি সব দেয় না, সেটা আমি এটাতে বলতেছি। না পড়লে করার কিছু নাই, কিছু তো করা যাবে না। আর এইখান থেকে আমাদের দুইটা প্রশ্ন আসবে, এই কয়টার ভেতরের থেকেই, এটা আমার ধারণা। এরপরে এইখান থেকে মিনিমাম একটা আসবে, এইখান থেকে একটাই দেয়া আছে, এইখান থেকে দুইটা প্রশ্ন আসবে, এখান থেকে একটা বা দুইটা প্রশ্ন আসবে। তো আমার যেটা মনে হয় যে এইখানে যদি তুমি এই একটা পড়ো, একটা, এখান থেকে দুইটা, এই একটা, তিনটা, এই তিনটার ভেতরে তোমরা দুইটা কমন পাবা, এটা আমার মনে হয়। হ্যাঁ, এই তিনটার ভেতরে দুইটা। তবে গতবারে কিন্তু ইএলটি কোশ্চেন সহজ এসেছে, এবার একটু কঠিন হবে। হয়তো বা আমি যেভাবে সরল ভাবে চিন্তা করতেছি এভাবে নাও হতে পারে। তো তোমরা তোমাদের মতো করে একটু চিন্তা করো। আর আরেকটা জিনিস, তোমরা যেহেতু ফোর্থ ইয়ার, এখন তোমাদের এক্সপিরিয়েন্স হয়েছে, সেই হিসেবে তোমরা একটু চিন্তা করো। আর এই অংশটা, এখান থেকে এই অংশগুলার, এই প্রশ্নগুলোর ভেতর থেকে কমন আসার সম্ভাবনা বেশি, সেটা একটু মনে রেখে ওপরের দিক থেকে একটু বেশি পড়াশোনা করো। আর আরেকটা জিনিস, এখানে অনেক প্রশ্ন আছে যেগুলো পড়তে হবে না তোমাদেরকে, বানিয়ে লিখতে পারবা। এখানে যে 23টা কোশ্চেন দিয়েছি আমি, এর ভেতরে তোমার 15টাই বানিয়ে লিখতে পারবা। একবার দুইবার পড়লেই তুমি বানিয়ে লিখতে পারবা। আর বাকিগুলো তুমি হয়তো পড়তে হবে, লিঙ্গুইস্টিক্স এর সাথে কানেকশন রয়েছে অনেকগুলো প্রশ্নের। তো এই কয়েকটা পড়লেই তুমি দেখবা যে ইয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা গেল একরকম কমন পড়া বা পড়া না পড়া সেগুলোর ব্যাপার নিয়ে কথা। এবার আসো, আমরা যদি এই পুরো লিঙ্গুইস্টিক্সটাকে নিয়ে চিন্তা করি, পুরো ইএলটিটা নিয়ে চিন্তা করি, তাহলে আমরা ইএলটিতে দেখতে পাবো
প্রথমেই আলোচনা করা হচ্ছে কিছু মানে ল্যাঙ্গুয়েজের সাধারণ থিওরি নিয়ে, যেমন এই যে এই জায়গাগুলোতে বলা হচ্ছে। তারপরে ল্যাঙ্গুয়েজ টিচিং এর কিছু মেথড রয়েছে, অনেকগুলি মেথড রয়েছে, এবং সেটাকে একসঙ্গে বলা হচ্ছে মেথোডোলজি, পদ্ধতি। তো এই পদ্ধতিগুলো নিয়ে অনেকগুলি আমরা যদি বলি যে হাইপোথিসিস, তাহলে হাইপোথিসিস রয়েছে, মানে আইডিয়া রয়েছে। এবং তার ভেতরে যেমন ধরো একটা আহ, এই যে এটাই ডিরেক্ট মেথড একটা, গ্রামার ট্রান্সলেশন মেথড একটা, তারপরে অডিও লিঙ্গুয়াল মেথড একটা, টোটাল রেসপন্স মেথড একটা, এই যে গ্রামার ট্রান্সলেশন মেথড এটা, তারপরে সিএলটি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এটা একটা, টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং টিবিএলটি এটা একটা, তারপরে এসএলএ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচিং এটা একটা, তারপর ন্যাচারাল অ্যাপ্রোচ এটা একটা। তো এই জিনিসগুলো দিয়েই মূলত পুরো আমাদের ইয়েটা কাভার করা, পুরো ইএলটিটা এটা নিয়ে কাভার করা। সো এখানে খুব কঠিন এটা চিন্তা করো না কোনো সময়ের জন্য। কঠিন তো অবশ্যই, কিন্তু খুব কঠিন না। এটা যে আনরিচেবল, অনেকেই আমি দেখতে পাই যে হতাশ হয় যে কি করব এটাতে, কারণ অনেক কিছুই লিঙ্গুইস্টিক্স থেকে মিলে যাবে, এই জন্য হতাশ হয়ে যাবে। তো হতাশ হওয়ার কিছু নাই। এখানে অনেক বড় একটা চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে যে তোমার টিচিং রাইটিং নামে চ্যাপ্টারটা, তারপর টিচিং স্পিকিং মানে ভাষার যে চারটা স্কিল, সেই চারটা স্কিল নিয়ে চ্যাপ্টার রয়েছে, এগুলো খুবই ইজি। তারপরে ভোকাবুলারির ব্যাপার নিয়ে চ্যাপ্টার রয়েছে। তো আমরা তো অত ওইদিকে যাব না, আমরা শুধু এই প্রশ্নগুলো ওয়াইজ এগুলো পড়বো। আমরা যদি পড়তে যাই পুরোটা, তাহলে এই একটা আমাদের পড়তে 6 মাস লাগবে। তো আমরা তো আর অত টাইম দিতে পারবো না, আমাদের পরীক্ষা চলে আসবে। এই জন্য আমরা কি করব, শুধুমাত্র এই প্রশ্নগুলোর আলোকে পড়ে যাব। প্রশ্নগুলো আমি ওইভাবে সিরিয়ালি সাজিয়েছি, এবং প্রশ্নগুলো পড়লেই আমাদের লিঙ্গুইস্টিক্সটা পড়া হয়ে যাবে, ইএলটিটা পড়া হয়ে যাবে। যেটা ওই যে থার্ড ইয়ারে তোমাদেরকে লিঙ্গুইস্টিক্সটাও আমি ওইভাবেই পড়িয়েছিলাম যে অনেক ডিটেল পড়তে গেলে আমাদের এলোমেলো হয়ে যাবে, এই জন্য শুধু প্রশ্ন ওয়াইজ পড়ে গিয়েছিলাম। এটার ক্ষেত্রেও তাই করবো, এবং প্রশ্নগুলো পড়লেই আমাদের আইডিয়া হয়ে যাবে যে এই ইএলটির ভিতরে কি কি আছে। তো আজকে আজকে আমরা, আচ্ছা যে এইখানে আমরা যখন ব্রড কোশ্চেন পড়ে আসবো, তখন এগুলো অনেক কিছু এমনি নিজেরাই পারবো। এটাতে 34টা দেখে ভয় পাওয়ার কিছু নাই। ব্রড কোশ্চেন পড়লেই এখানে দেখা যাচ্ছে যে এই 25টা তোমরা এমনি পারবা, তখন ব্রড কোশ্চেন গুলোর ভিতর থেকে আসবে। তো চলো আমরা আজকে পড়বো হচ্ছে এইটা শুরুতে, আর যদি সময় পাই তাহলে এইটা, এই দুইটা একসাথে পড়বো আজকে যদি সময় পাই। আর সময় না পাইলে দেখা যাচ্ছে একটাই হয়তো পাবো। আচ্ছা আমার তো ইএলটি নাই। আচ্ছা তোমার ইএলটি নাই তাহলে ওই যে গত 2 দিন যেমন কন্টিনেন্টালের ক্লাস করেছি, ওই দুইটাই করো। আর এই 2 দিন হয়তো একটু ওয়েট করতে হবে। আবার এদিকে আমি 3-4টা ক্লাস শেষে দেখা যায় যে আবার ওইখানে ব্যাক করবো, ইএলটিতে কন্টিনেন্টালে ব্যাক করব। আর কন্টিনেন্টালের আমি কিছু প্রশ্ন টশ্ন তোমাদের এই গ্রুপে দিব, ওইগুলো তোমরা একটু পড়তে থাকবা সাজেশন অনুযায়ী। কিছু করার নেই আসলে, এই জায়গাটাতে জাতীয় বিশ্ববিদ্যালয় কেন এই দুই ভাগ করেছে স্টুডেন্টদেরকে। যদি ইএলটি এতই দরকার, তাহলে ইএলটি রাখতে হতো। আর ইএলটি যদি অপশনাল হয়ে যায়, তাহলে ওটা অপশনাল করে রাখলেই হতো। হুম, মানে তাহলে তো না দিলেই ভালো হতো, কিন্তু কেন এটা করেছে, বাচ্চাদের মতো কাজ আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় যেটা সবসময় করে থাকে আর কি। আজকে ইএলটি, এবং ইএলটি আজকে থেকে শুরু হচ্ছে আমাদের। হয়তো এখানে 2-3টা ক্লাস করার পরে মানে এই কয়েকটা প্রশ্ন আমরা শেষ করব, শেষ করার পরে আমরা আবার কন্টিনেন্টালে ফিরে যাব। এবং আমি জানিয়ে দেবো কবে কন্টিনেন্টালে যাচ্ছি, কবে ইএলটি তে শিফট করতেছে, এটা আমরা জানিয়ে দেবো। তো চলো আমরা শুরুতে এই প্রশ্নটা পড়ি। এই প্রশ্নটা হচ্ছে ডিসকাস দ্য স্ট্রাকচারাল, ফাংশনাল অ্যান্ড ইন্টারাকশনাল ভিউজ অফ ল্যাঙ্গুয়েজ। একটা ভাষার যে স্ট্রাকচার যেগুলো রয়েছে, অর্থাৎ সেন্টেন্স মেকিং টেকিং এই এই টাইপের জিনিস, ফাংশনাল ভাষাটার ব্যবহার বা কি কাজ করে সেটা, আর একটা হচ্ছে ভাষাটা দিয়ে কিভাবে মানুষ ইন্টারাকশন করে, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু পড়ি। ওকে, আমাদের নোটটা আমরা একটু যাই। আচ্ছা এই প্রশ্নটা দেখো, প্রশ্নটা খুবই ছোট উত্তর, কিন্তু এখানে আমি একটু ট্রিক করেছি।
একটু কঠিন কঠিন দেখাচ্ছে বাট কঠিন না। এই যে লাল লেখা যেগুলো, যেগুলো কালো কালির, সেগুলো হচ্ছে অরিজিনাল প্রশ্নের উত্তরটা। আর যেগুলো লাল কালির, সেটা হচ্ছে তোমার অতিরিক্ত ইনফরমেশন। যদি তোমাদের কারো, তোমরা যারা অ্যাডভান্স আছো একটু, যে মনে হয় যে আমি আরেকটু লিখবো, অনেকে আছে না যে 500 ওয়ার্ড লিখতে পারে, অনেকে আছে আবার 800 ওয়ার্ড লিখে ফেলে ওই 45 মিনিটের মধ্যেই। তো যারা একটু বেশি লিখতে পারো, তারা এই পুরোটা নিয়ে প্র্যাকটিস করবা। আর যারা মনে করো যে না, আমি অত বেশি লিখতে পারবো না, তাহলে শুধুমাত্র এই কালোগুলো, আমি এটাকে শর্ট করে দিচ্ছি। এগুলো আগের ইয়ার গুলোতে দেইনি আমি, আজকে তোমাদেরটা শর্ট করে দিই, ছোট করে দিচ্ছি, ভয় পাবা না তাহলে। ওই ইনফরমেশন গুলো একটু অতিরিক্ত ইনফরমেশন অ্যাড করেছি, যাতে করে তোমরা তোমাদের মতো করে একটু বানিয়ে ইয়ে করতে পারো, সেই জন্য। এই যে বেসিকলি আমাদের এই নোটের অ্যান্সারটা হচ্ছে এইটুকু, এইটুকু, এখান থেকে এইটুকু। কিন্তু যদি কেউ মনে করে যে না, আমি এটাকে আরেকটু ভালো করব, ভালো করতে চাই, তাহলে এই প্রশ্নটার ভেতরে যে এই যে লাল, এই যে এই একটা ছবি দেয়া আছে, এই ছবির ভিতরে কিছু ইনফরমেশন অ্যাড করতে পারবা। এবং কোন জায়গায় অ্যাড করতে পারবা, এই ছবিটা যেখানে দিয়েছি সেই জায়গাটাতেই অ্যাড করবা। তারপরে ধরো এই যে লাল লেখাগুলো আছে, এগুলোর ভেতর থেকে ইনফরমেশন নিয়ে এই এই জায়গাটাতেই অ্যাড করতে পারবা, এই প্যারার নিচেই। এখানেও তাই করেছি, এখানেও তাই আছে। তো এই জায়গাগুলোতে তুমি করতে পারো তোমাদের মতো করে। আমি এটা বলতেছি যারা একটু অ্যাডভান্স তাদের জন্য। আর যারা মনে করে যে না, এত টাইম নাই, এত কষ্ট করতে পারবো না, তারা শুধুমাত্র এই যে ওপরের এই নোটটা পড়লেই হবে। তো দেখো নোটটা যে কত সহজ বানিয়ে লেখা যায়, এটা আমরা একবার পড়লেই তুমি বুঝতে পারবা। দেখো এখানে বলতে বলা হচ্ছে যে there are many possible theoretical positions about the nature of language. বলা হচ্ছে ভাষার অনেকগুলি সম্ভাব্য তাত্ত্বিক পজিশন রয়েছে এই অ্যাবাউট দ্য নেচার অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের নেচারের। একটা ভাষার যে বিভিন্ন রকমের নেচার রয়েছে, সেই নেচারে অনেকগুলি থিওরিটিক্যাল পজিশন রয়েছে। হিয়ার আর দ্য here are three different views that explicitly or implicitly are reflected in current approaches to language learning. বর্তমানে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে যে অ্যাপ্রোচটা ইউজ করা হয়, হুম, যে অ্যাপ্রোচ গুলো ইউজ করা হয়, সেগুলোর ভেতরে, সেগুলোর কথা বলা হচ্ছে দেয়ার আর থ্রি ডিফারেন্ট ভিউজ। তিনটা ডিফারেন্ট ভিউজ রয়েছে, সেটা এক্সপ্লিসিটলি হোক আর ইমপ্লিসিটলি হোক, সেটা রিফ্লেক্ট করা বর্তমানের যে অ্যাপ্রোচ গুলো রয়েছে, যে অ্যাপ্রোচে আমরা ভাষাগুলো শিখিয়ে থাকি। এই অ্যাপ্রোচের আরেকটা বিষয় হচ্ছে যে পদ্ধতি। যে পদ্ধতিগুলোতে আমরা ভাষা শিখিয়ে থাকি, সেটার ভিতরে তিনটা ধরন রয়েছে: দ্য স্ট্রাকচারাল ভিউজ অফ ল্যাঙ্গুয়েজ, দ্য কমিউনিকেটিভ ভিউজ অফ ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড দ্য থিওরিটিক্যাল ইন্টারাকশনাল ভিউজ অফ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা তো নিচে দিয়েছি, আবার এখানে কেন দিয়েছি? আচ্ছা, এবং সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দিই, দেয়ার, এই তিনটা হচ্ছে দ্য স্ট্রাকচারাল ভিউজ অফ ল্যাঙ্গুয়েজ। আমরা স্ট্রাকচার অনুযায়ী ল্যাঙ্গুয়েজ শিখি অনেক সময় স্ট্রাকচার দেখে। যেমন আমরা টেন্স শিখি কি স্ট্রাকচার দেখে না? সাবজেক্ট, ভার্ব ওয়ান, অবজেক্ট, এক্সটেনশন, সাবজেক্ট, অ্যামিজার, তারপরে ভার্বের সাথে আইএনজি, এভাবে কন্টিনিউয়াস করে থাকি। তো এই যে স্ট্রাকচার ওয়াইজ আমরা শিখে থাকি, এটা হচ্ছে স্ট্রাকচারাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ। এরপরে রয়েছে দ্য কমিউনিকেটিভ অর ফাংশনাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ। এরপরে রয়েছে কমিউনিকেটিভ অর ফাংশনাল, যেটা হচ্ছে আমরা বিভিন্ন রকমের যে আহ, ইয়েটা শিখি, তোমার কি বলে, স্পোকেন সেন্টার গুলোতে গিয়ে আমরা যে স্পোকেন ল্যাঙ্গুয়েজ গুলো শিখি যেভাবে, সেটা কাইন্ড অফ কমিউনিকেটিভ। স্ট্রাকচারের বাইরে আমরা যেতে পারি না, কিন্তু সেটা কাইন্ড অফ কমিউনিকেটিভ। ইনফ্যাক্ট আমার মনে আছে 2010-এর, 10-এর আগে যে সিলেবাসটা ছিল, সেই সিলেবাসে ছিল কমিউনিকেটিভ সিস্টেমটা ছিল। 2010-এর তোমাদের এই সিলেবাসটা চেঞ্জ হওয়ার পরে কমিউনিকেটিভ সিস্টেমটা হারিয়ে গেছে। তো এই কমিউনিকেটিভ সিস্টেমের মেইন কথাই হচ্ছে যে একটা ভাষা সরাসরি ডিরেক্ট কথাবার্তা থেকে শুরু হবে, ইউজ করা দিয়ে শুরু হবে, তারপরে নিয়ম কানুন অন্যান্য যা কিছু। স্ট্রাকচারাল ভিউ মানে নিয়ম কানুন থাকবে এখানে। এরপরে আছে ইন্টারাকশনাল ভিউজ অফ ল্যাঙ্গুয়েজ। হুম, এটা ওই হচ্ছে কমিউনিকেটিভ সিস্টেমের মতোই, যে ব্যবহার করা।
দুইজন বা তিনজন মিলে একসাথে কথা বলতেছো, ইউজ করতেছো, এবং কথা বলতে 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 একটা সময় ওটা ঠিক হয়ে যায়, ভুল ভ্রান্তিগুলো। এবং এই তিনটাই বর্তমানে আসলে চলতেছে, এই তিনটাই বর্তমানে চলতেছে, এবং আমরা অনেক ক্ষেত্রে এই তিনটার কম্বিনেশন করি, তাই না? যেমন ওই যে তোমরা যারা অনেকে আমাদের ইয়েতে রয়েছো, আহ, আমাদের যে স্পোকেন কোর্স হচ্ছে, ক্লাস হচ্ছে, সেখানে যারা রয়েছে তারা দেখেছো যে আমরা মনে হয় লাস্ট 2-3টা ক্লাস টেন্স ভয়েস নিয়ে আলোচনা করেছি। তো এটা আমরা জাস্ট স্ট্রাকচারাল ওয়েতে আলোচনা করেছি, এবং সেটাই হচ্ছে যে এই ভিউ। আর এমনিতেই আমরা যেভাবে কথাবার্তা বলি বা আলোচনা করি সেটা হচ্ছে এই কমিউনিকেটিভ এই ভিউটা। আর যখনই আমরা দুইজন দুইজন বা তিনজন তিনজন করে কথাবার্তা বলবো তখন সেটা হবে ইন্টারাকশনাল ভিউ। আচ্ছা, এবার দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ সিন ফ্রম স্ট্রাকচারাল, ফাংশনাল অ্যান্ড ইন্টারাকশনাল পয়েন্ট অফ ভিউ। ভাষাকে সবসময় দেখা হয় স্ট্রাকচারাল, ফাংশনাল এবং ইন্টারাকশনাল পয়েন্ট অফ ভিউ থেকে। এডুকেটরস নিড টু সি ল্যাঙ্গুয়েজ ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ। আমরা যারা শিক্ষার্থী রয়েছি বা টিচার যারা রয়েছে, শিক্ষার সাথে রিলেটেড যারা রয়েছে, তাদের সবারই এই তিনটা পয়েন্ট অফ ভিউ থেকে এই ভাষাকে দেখা উচিত। ইফ ল্যাঙ্গুয়েজ ইজ থট টু বি অনলি এ সিস্টেম অফ স্ট্রাকচার, যদি ল্যাঙ্গুয়েজকে শুধুমাত্র একটা স্ট্রাকচার হিসেবে বিবেচনা করা হয়, মনে করা হয়, ইট উড বি এ পার্শিয়াল অবজারভেশন অফ ল্যাঙ্গুয়েজ, তাহলে এটা ল্যাঙ্গুয়েজকে একপাক্ষিক ওয়েতে অবজার্ভ করা হবে, যদি শুধুমাত্র স্ট্রাকচারাল ওয়েতে আমরা ভাবি। ল্যাঙ্গুয়েজ মেক্স সেন্স when it is seen from its structural, functional and interactional perspective। বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা তখনই সেন্সেবল হয় যখন আমরা এটার তিনটা ওয়েতে আমরা দেখব, তখন এই স্ট্রাকচারাল, ফাংশনাল এবং ইন্টারাকশনাল ভিউ থেকে যখন দেখবো তখন। হ্যাঁ, এটা আমরা এই এই তিনটাই তো নিচে আমরা আলোচনা করব। এটা আর বোঝানোর কিছু নেই, একটু ওয়েট করো, বুঝতে পারবা। এই তিনটা জিনিসই আলোচনা এখানে: স্ট্রাকচারাল, ফাংশনাল আর ইন্টারাকশনাল। ইন্টারাকশনাল, দেখো আরো ডিটেইল, সেটা হচ্ছে স্ট্রাকচারাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি। Structural aspect of a language discuss how the structural systems of that language work. স্ট্রাকচারাল যে দিকগুলি একটা ভাষার, সেটা মূলত আলোচনা করে থাকে এই একটা ভাষার একটা ভাষার তোমার স্ট্রাকচারাল সিস্টেমগুলি কিভাবে কাজ করে সেগুলো। যেমন ধরো তোমাকে বলা হলো যে একটা সেন্টেন্স লেখো, তোমাকে বলা হলো একটা ইংলিশে সেন্টেন্স লেখো, আর তুমি টেন্সের স্ট্রাকচার জানো না, তুমি লিখতে পারবা? তুমি সেন্টেন্স গঠনের স্ট্রাকচার জানো না, হয়তো প্রথমে সাবজেক্ট আসবে, তারপর প্রেডিকেট আসবে, এটা তুমি জানো না, তাহলে তুমি লিখতে পারবা? পারবা না। সেই জন্য বলা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা কিভাবে কাজ করে, সেই স্ট্রাকচারাল পদ্ধতিটা যদি আমরা না জানি, কাঠামোগত পদ্ধতি যদি আমরা না জানি, তাহলে এটা হবে না, এবং স্ট্রাকচারাল অ্যাসপেক্টস গুলো আলোচনা করা জরুরি। ইন জেনারেল টার্মস, স্ট্রাকচার মিনস এ ফ্রেমওয়ার্ক অর স্কেলিটন অফ সামথিং। সাধারণত এই সাধারণভাবে আমরা যদি বুঝি তাহলে এই যে স্ট্রাকচার যে টার্মটা, সেই স্ট্রাকচার মানে হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, একটা কাঠামো, একটা স্কেলিটন, একটা কঙ্কাল অফ সামথিং, কোনো কিছুর একটা কাঠামো। দ্য স্ট্রাকচারস অফ এ ল্যাঙ্গুয়েজ আর দ্য ফোনিমস, মরফিমস, ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস। বলা হচ্ছে একটা ভাষার স্ট্রাকচার গুলো যেগুলো, সেগুলো হচ্ছে সাধারণত ফোনিমস গুলো, তারপরে মরফিম গুলো, ওয়ার্ড গুলো এবং সেন্টেন্স গুলো। when people use language, যখন মানুষ ভাষা ব্যবহার করে, they use all these subsystems to form a structure, তখন মানুষ সবাই এই সাবসিস্টেম গুলো ইউজ করে এই হচ্ছে স্ট্রাকচারের। however we cannot uh, team a language only by learning its structure। আচ্ছা, এখানে টিম তো না, টিস হবে। উই ক্যান নট টিচ, আমরা কোনো একটা ভাষা শেখাইতে পারি না অনলি বাই লার্নিং ইটস স্ট্রাকচার। এর স্ট্রাকচার গুলো শিখেই আমরা ওই ভাষাটাকে কখনোই হচ্ছে ইয়ে করতে পারি না, শিক্ষা দিতে পারি না। উই নিড টু লার্ন হাউ দোজ স্ট্রাকচারস মেক মিনিং।
আমাদেরকে শিখতে হয় ওই স্ট্রাকচার গুলো কিভাবে মিনিংফুল হয়, কিভাবে মিনিং তৈরি করে সেগুলো। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, এই যে আমরা যে পার্টটা এখন শিখতেছি ইএলটি, এটা মূলত টিচার তৈরি করার কাজ তোমাদেরকে হচ্ছে, করানো হচ্ছে, মানে এটা টিচার্স ট্রেনিং এর একটা অংশ। ইএলটি পড়া মানে তুমি ভবিষ্যতে টিচার হবা, সেটার একটা ট্রেনিং তোমার শুরু হয়ে গেছে। সো এই ক্ষেত্রে তোমরা একটু ওইভাবেই চিন্তা করো যে তুমি অ্যাজ এ টিচার ট্রেনিং নিচ্ছ। তো এই জন্য এখানে দেখো বলা হচ্ছে উই ক্যান নট টিচ ল্যাঙ্গুয়েজ, আমরা একটা ভাষা কাউকে শেখাইতে পারি না, শুধুমাত্র আমরা নিজেরা এর স্ট্রাকচার শিখেই। নাউন টেন্সের যে স্ট্রাকচার গুলো, এগুলো শিখে কি আমরা কাউকে টেন্স শিখাইতে পারবো যদি না আমরা এটা না বুঝি, এর অর্থটা না বুঝি? তো সেটাই বলতেছে যে, তো আশা করি এখন স্ট্রাকচারাল ভিউ বুঝতে পেরেছো। স্ট্রাকচারাল ভিউ বলতে একটা সেন্টেন্স কিভাবে গঠিত হচ্ছে, টেন্স কিভাবে গঠিত হচ্ছে, ভয়েস কিভাবে গঠিত হচ্ছে, ন্যারেশন কিভাবে হচ্ছে, হ্যাঁ, কিভাবে ডাব্লিউএইচ কোশ্চেন গুলো ফর্ম হচ্ছে, কিভাবে নেগেটিভ সেন্টেন্স গুলো ফর্ম হচ্ছে, কিভাবে ভার্ব ওয়ান ভার্ব টু ভার্ব থ্রি ইউজ করতেছো, হ্যাঁ, কিভাবে নট ইউজ করতেছো, এই জিনিসগুলো, এই স্ট্রাকচার গুলো কোনটার পরে কোনটা বসতেছে, এই স্ট্রাকচার গুলো জানাটাই হচ্ছে এই ভাষার, একটা ভাষার স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ। স্ট্রাকচারাল ভিউ সেটাই। বুঝতে না পারলে বলবা কিন্তু, আর একবার বুঝতে পারলে এগুলো বানায় লিখতে পারবা। এবার আসো দ্য কমিউনিকেটিভ অর ফাংশনাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ। এখন আসো যে যোগাযোগমূলক বা ফাংশনাল, কার্যকরী যে দিকটা রয়েছে সেইটার, ভাষার সেই দিকটা নিয়ে আমরা এবার আলোচনা করব। তুমি ভাষা শিখলা, ভাষা ব্যবহার করতেছো না, তাহলে ওই ভাষা দিয়ে কি হবে, তাই না? যেমন আমরা কি, আমাদের অনেকেই রয়েছে, আমরা ভাষা নিয়ে পড়তেছি আর 4 বছর ধরে, মাস্টার্স তো করবো এই ভাষা নিয়েই, কিন্তু তারপরেও গিয়ে কোথাও কথা বলতে পারি না। তার লাভটা হলো কি? কোনো লাভ হলো না। 4টা বছরে তোমার শুধু একটা সার্টিফিকেট থাকলো, তো সার্টিফিকেট বোবা সার্টিফিকেট, কথা বলতে পারবে না। এমন আছে, অনেকে সরকারি চাকরি পেয়ে যাবা, তো ওইটুকুই কাজে লেগে যাবে, কিন্তু ওই সার্টিফিকেট ধারী যিনি হবেন, মানে ওই চাকরিজীবী যিনি হবেন, তিনি কথা বলতে পারবেন না। আজকে যেমন আজকে এক রাজনীতিবিদের ইংরেজি বক্তৃতা শুনতেছিলাম, গতকালকে পাশ করেছে আর কি। তো যেটা বলতেছে, আমরা যারা এই যে আমাদের স্পোকেন ক্লাসে ক্লাস করি, তারা আমরা অনেক ভালো বলতে পারি তাদের চাইতে। তোমরা কেউ হতাশ হইও না, হ্যাঁ, যারা স্পোকেন গ্রুপের অনেকেই তো এখানে আছো, তোমরা হতাশ হইও না, কারণ তোমরা যেভাবে স্পোকেনটা করো ওই রাজনীতিবিদদের চাইতে অনেক ভালো করে, ভালোভাবে কথা বলতে পারো। অনেক রাজনীতিবিদ, অনেক মন্ত্রী আছে, তাদের চেয়ে অনেক ভালো কথা বলতে পারো। ওকে, দেখো এবার সিমান্টিক্স স্টাডিজ দ্য কমিউনিকেটিভ অ্যান্ড ফাংশনাল অ্যাসপেক্টস অফ এ ল্যাঙ্গুয়েজ। আমরা লিঙ্গুইস্টিক্স এর সিমান্টিক্স পড়েছিলাম না? সেই সিমান্টিক্স মূলত স্টাডি করে এই ভাষার কমিউনিকেটিভ এবং ফাংশনাল দিকগুলো নিয়ে। ইট স্টাডিজ দ্য মিনিং মেকিং প্রসেস অফ দ্য স্ট্রাকচার। এটা ভাষার অর্থগুলো নিয়ে কাজ করে থাকে, মিনিং নিয়ে কাজ করে থাকে, এবং মেকিং প্রসেস অফ স্ট্রাকচারস, এবং এই ভাষাটাকে এই যে মিনিংটা তৈরি হয় এই স্ট্রাকচারের প্রসেস মেনটেন করে, সেটা নিয়ে কাজ করে থাকে বা আলোচনা করে থাকে। উদাহরণস্বরূপ এখানে দেখো, আচ্ছা এই নোটটা যেদিন গতবারে পড়িয়েছিলাম ওদিন তাসকিন মনে হয় উইকেট পেয়েছিল, তো এই জন্য এটা লিখেছিলাম। তো দেখো, তাসকিন রেকর্ড 6 উইকেটস হোয়াইল প্লেয়িং দ্য সেকেন্ড ওডিআই এগেনস্ট ইন্ডিয়া ইন দ্য বে অফ বেঙ্গল। ইন দ্য বে অফ বেঙ্গল দিয়ে তো বঙ্গোপসাগর হয়ে গেছে, তাই না? এখানে অন্য কি যেন একটা বোঝানোর জন্য এটা ইউজ করেছিলাম। দেখো, আমরা এটা এটা নিচেরটা পড়লে আমরা এখানে বুঝতে পারবো। তো বলা হচ্ছে এই যে একটা সেন্টেন্স, দিস সেন্টেন্স ইজ পারফেক্ট ইন টার্মস অফ স্ট্রাকচার। এই সেন্টেন্সটা স্ট্রাকচারের দিক থেকে পারফেক্ট, কোনো ভুল নাই। হাউএভার পিপুল উইল লাফ হোয়েন সামওয়ান আটার্স দিস সেন্টেন্স, কিন্তু মানুষ তারপরে হাসবে এই সেন্টেন্সটা যদি কেউ ইউজ করে থাকে। কেন বলো তো? কেউ একজন বলতে পারবা কেন অর্থ মানুষ, স্যার ঠিক নাই। কেন কি ভুল আছে বলো? অর্থে অর্থের দিক দিয়ে মিল নাই। কি আছে ভুল, বলো ভুলটা কি? পুরো সেন্টেন্স তো পড়ি নাই। না, বলো যে তাসকিন স্কোরড 6 উইকেট, হ্যাঁ। তাসকিন 6 উইকেট পেয়েছে হোয়াইল প্লেয়িং দ্য সেকেন্ড ওডিআই
যখন সে এগেনস্ট ইন্ডিয়া, ইন্ডিয়ার সাথে যখন সে সেকেন্ড ওডিআই খেলতেছিল তখন 6 উইকেট পেয়েছে বঙ্গোপসাগরে। তো এখানে অর্থে অর্থে ঝামেলাটা কোথায় বলো? এ- মানে সাগরের মধ্যে, এটাই তো এটাই। সেন্টেন্সটা হচ্ছে, কিন্তু অর্থের দিক দিয়ে মিল নাই, এটাই বুঝাইছে। হ্যাঁ, সেন্টেন্স স্ট্রাকচারালি পারফেক্ট, বাট হ্যাঁ, অর্থের দিকে মিল নেই, কারণ বঙ্গোপসাগরে গিয়ে তো সে আর ক্রিকেট খেলেনি। খেলতে পারে না। তো এই জায়গাটাতেই মজা যে দিস সেন্টেন্স ইজ পারফেক্ট ইন টার্মস অফ স্ট্রাকচার, স্ট্রাকচারের দিক থেকে এটা পারফেক্ট, কিন্তু এই সেন্টেন্সটা যখন তুমি কোথাও গিয়ে বলবা তখন সবাই হাসবে, তাই না? যেমন ধরো তুমি তোমার একটা বাড়ি বানাইলা, বাড়ির খুব সুন্দর স্ট্রাকচার করেছো, পিলার গুলো তুলেছো, এখন ইট গাঁথো নাই, পিলার গুলো তুলেছো, উপরে ছাদ দিয়েছো, সিঁড়ি টিড়ি সব ওকে, কিন্তু সিঁড়িটা যেভাবে বানাতে হয়, স্টেয়ার কেসটা যেভাবে বানাতে হয় তুমি তো উল্টা করে বানিয়েছো। হুম, হুম। ওই সিঁড়ি দিয়ে তুমি কখনো ছাদে উঠতে পারবা? নিচে দিকে না। হ্যাঁ, মানুষ হাসবে না যারাই দেখবে? তো ব্যাপারটা হ্যাঁ। হচ্ছে এখানেই যে আমরা এখানে সব ঠিকঠাক বলেছি, পরে বলেছি এসে যে বঙ্গোপসাগরে সে ক্রিকেট খেলেছে। Using language to serve its functional purpose is very different than its structural aspects. বলা হচ্ছে একটা ভাষা ব্যবহার করা এবং সেটা দিয়ে এর ফাংশনাল পারপাসটা ফিল আপ করা, এটা একটা ডিফারেন্ট টাস্ক, এর স্ট্রাকচারাল অ্যাসপেক্টের দিক থেকে আলাদা আর কি। স্ট্রাকচার ভালো হতে পারে, কিন্তু ওইটা যখন আমরা ব্যবহার করতেছি তখন এটা অন্যরকম। ওই যে বললাম যে একটা বাড়ি তুমি সুন্দর করে বানাইছো কিন্তু সিঁড়িটা উল্টা করে লাগাইছো, ওই সিঁড়িতে তুমি উঠতে পারবে না, সিঁড়ি আছে, হ্যাঁ বাড়ি এই যে খুব সুন্দর সুন্দর সিঁড়ি আছে, কিন্তু উঠতে পারতেছো না। একটা ঘর তৈরি করলা, ঘরের দরজা নাই, তাহলে ঘর তো হয়েছে কিন্তু দরজা নাই, তুমি কি ঘরের ওয়াল বেয়ে উপর দিয়ে লাফ দিবা? তো এটাই বলতে চাই। মোর ওভার, people also need to understand the contextual meaning of a language in relation to the place, time and person involved in the process। বলতেছে অধিকন্তু আরেকটা জিনিস যেটা দরকার, সেটা হচ্ছে মানুষের একটা ভাষা ব্যবহারের সময় ওই ভাষার প্রসঙ্গগত যে মিনিং সেটা বুঝতে হবে। প্রসঙ্গগত যে মিনিং সেটা বুঝতে হবে, সেটা সেই ভাষার ব্যবহারের ক্ষেত্রে এটা টাইম অর্থাৎ টেন্স মেনটেন করতে হবে, প্লেস স্থান কাল পাত্র আর কি যেটা বলে, এটা মানে হচ্ছে স্থান কাল পাত্র, সেই স্থান কাল পাত্রটা মেনটেন করতে হবে, নইলে হবে না। এখন ধরো 22 সালে আহ মেসি বিশ্বকাপ জিতেছে, আর তুমি আজকে যদি আমাকে ধরো আমাকে ফোন করলা, স্যার স্যার জানেন মেসি না বিশ্বকাপ জিতে গেছে, তাহলে তোমার সেন্টেন্সও ঠিক, তুমি ইনফরমেশন দিলে ঠিক, আমিও ঠিকই শুনলাম, কিন্তু জিনিসটা কি হইলো? এটা তো স্থান কাল পাত্র ভেদে তো হইলো না। তুমি অতীতের একটা কাহিনী এমন ভাবে প্রেজেন্টে উপস্থাপন করতে যেটা আসলে হইলো না। তো এই জন্য স্থান কাল পাত্র ভেদেও বা একটা ভাষাকে তুমি কনটেক্সট বা প্রসঙ্গ অনুযায়ী বলতে হবে। আমরা একটা জায়গায় হয়তো সবাই মিলে গল্প করতেছি, ধরো সবাই মিলে বিসিএস ক্যাডারশিপ নিয়ে কথা বলতেছি, হঠাৎ করে তুমি একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের গল্প তুমি ঢুকিয়ে দিলা, তাহলে কি ওটা হইলো? ওই জায়গায় কি ওটা ওটার জন্য কি হইলো না, কন্টেকচুয়াল হইলো না। তো এই জন্য এই জায়গাগুলোও দেখতে হবে, শুধু স্ট্রাকচারালি পারফেক্ট হলেই হবে না, এই জিনিসগুলোও দেখতে হবে। যেমন ধরো বাংলাদেশি পার্সপেক্টিভে একটা যদি দেখি, যে একটা ছেলে হয়তো বা বললো আমি একটা মেয়েকে বিয়ে করব, তাকে ফর্সা হইতে হবে, এটাই তার একমাত্র কন্ডিশন। এরপরে আমি ইংল্যান্ড থেকে ধরে নিয়ে এসে একটা সাদা চামড়া দিয়ে দিলাম, নাক বোঁচা, হ্যাঁ, খাটো হাত পা বা অথবা খুব লম্বা, এরম যদি একটা দিয়ে দিই তাহলে তার পছন্দ হবে? হবে না। মানে এক কথায় তোমাকে প্রসঙ্গ, মানে ইংল্যান্ডের মানুষ যেমন এখানে প্রাসঙ্গিক হবে না, অনেক মানুষই পছন্দ করবে না, ইংল্যান্ডের ছেলেকে যেমন অনেক মানুষই পছন্দ করবে না, ঠিক তেমনি এই জায়গাটাতেও তাই, স্থানকাল পাত্রভেদে ওটা মানানসই হতে হবে। না বুঝলে বইলো কিন্তু। এবার আসো, দ্য ইন্টারাকশনাল পয়েন্ট অফ ভিউ অফ ল্যাঙ্গুয়েজ। ইন্টারাকশনাল পয়েন্ট অফ ভিউটা কি? The interactional point of view language suggests that people use different languages based on the context and people. Interactional point of view language এটা সাজেস্ট করে যে মানুষ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে কনটেক্সট এবং পিপল অনুযায়ী। For example, a college student doesn't use the same vocabulary and structure when she interacts with her friends in a playground or her professors in a school. উদাহরণস্বরূপ, ইন্টারাকশন করার সময় একটা স্টুডেন্ট, একটা কলেজের স্টুডেন্ট, সে তার বন্ধুর সাথে যে যেমন ইনফর্মাল ওয়েতে কথাবার্তা বলবে প্লেগ্রাউন্ডে খেলার সময়, একটা টিচারের সামনে কি করবে? করবে না।
ধরো একই জায়গায় তুমি খেলতেছো, তুমি তোমার টিচার খেলতেছো, হয়তো ক্রিকেট খেলতেছো, এবার তোমার বন্ধুরাও খেলতেছো সবাই মিলে, তোমার টিচারও খেলতেছে, এবার তুমি বন্ধুকে বলতেছো যে, এই বেটা বল রে, অথবা এই বেটা তুই ওয়াইড দিলি কেন, এই বেটা এইভাবে আউট হয়, এইভাবে থ্রো করে, এটা তুমি বলতেছো। আর তোমার টিচার যদি ওইটা করে, তুমি টিচারকে কি ওইভাবে বলবা? তখন তুমি সর্বোচ্চ বলে, আহা স্যার এটা কি করলেন, মিস করলেন, ক্যাচটা মিস করলেন। এইটুকুই তুমি বলতে পারবে, এর বাইরে কিছু বলতে পারবা? পারবা না। তো এই জায়গাটাতে ইন্টারাকশনের একটা পার্থক্য রয়েছে। বলা হচ্ছে একজন কলেজ স্টুডেন্ট সেম ভোকাবুলারি ইউজ করবে না যখন সে সহপাঠীদের সাথে প্লেগ্রাউন্ডে খেলাধুলা করবে, এবং স্কুলে এসে বা কলেজে এসে যখন সে প্রফেসরের সাথে কথা বলবে তখন সে সেম ইউজ করবে না। আবার কি হয়, তুমি তোমার বাড়িতে যে ভাষায় তোমার বাবা মার সাথে কথা বলো, তুমি কিন্তু এই যে এখানে যখন তোমরা ক্লাস করো অনেক সময় আমার সাথে কথা বলো, কিন্তু সেই ভাষায় কিন্তু কথা বলো না। বা আমি এই যে তোমাদের সাথে যে ভাষায় কথা বলতেছি, এভাবে কিন্তু আমি বলি না আমার বাড়িতে। আমার বাড়িতে আমি আমার আঞ্চলিকতা মেনটেন করে, কলোকুয়ালিজম মেনটেন করে আমি কথা বলি। আমি যদি আমার বাড়িতে এসে এইভাবে কথা বলি, তখন ওই অন্যরা বলবে, মানে বলবে যে এটা থো মানে এরকমটা হয় যে লোকাল এরিয়াতে এরকম যে রাখো এটা অনেক এরকম আমাদের সাথে খেলাম গেলাম নিলাম এটা বলা যাবে না। এটা এটা কিন্তু সমস্যা হয়। এটা সমস্যা হয় আমাদের এদিকেও, আমাদের সাথেও এরকমটা হইতো আগে বলতে গেলেও, কিন্তু এখন আর এটা হয় না। এখন দুইভাবে বলতে পারি, কিন্তু শুরুর দিকে অনেক সমস্যা হইতো, বা শুরুর দিকে যখন কোনো একটা কর্পোরেট অফিসে যখন গেছি, তখন আমাদেরও এই সমস্যা হইতো, ওখানে গিয়ে ভালোভাবে কথা বলতে হবে, কিন্তু ভালো কথা তো বলতে পারি না। তো এটা বলতেছে যে ইন্টারাকশনাল পয়েন্ট অফ ভিউ ল্যাঙ্গুয়েজ ইউজ করার ক্ষেত্রে হচ্ছে এটা এরকম যে তুমি স্থান কাল পাত্র ভেদে তোমার ভাষাটা চেঞ্জ হবে। শি ইউজেস ডিফারেন্ট ভোকাবুলারি অ্যান্ড, মানে এই যে কলেজ স্টুডেন্টদের ক্ষেত্রে বলা হচ্ছে যে একটা কলেজ স্টুডেন্ট সে ডিফারেন্ট ভোকাবুলারি ইউজ করে, এবং আহ, আমরা এখানে হি অর শি দিয়ে দিই, তাহলে মিলতেছে না। হি অর শি uses different vocabulary and structures to interact with different types of people and in different context। বলা হচ্ছে একই ব্যক্তি সে ডিফারেন্ট ভাষা ইউজ করে, ডিফারেন্ট স্ট্রাকচার ইউজ করে, ডিফারেন্ট শব্দ ইউজ করে এই সেম ডিফারেন্ট টাইপের পিপুল এবং ডিফারেন্ট টাইপ কনটেক্সটে। দিস ইজ দ্য ইন্টারাকশনাল পার্ট অফ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ইন্টারাকশনাল পার্ট অফ ল্যাঙ্গুয়েজ। বুঝতে পেরেছো এই তিনটা জিনিস? বুঝতে না পারলে আবার বলো, আমি আবার আলোচনা করবো। হ্যাঁ, আরেকবার বলেন। আচ্ছা, বলতেছি। দেখো স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ যেটা, বা স্ট্রাকচারাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা হচ্ছে যে একটা ভাষা কেমন হবে, তুমি কথা বলতে গিয়ে কিভাবে বলবা, সাবজেক্ট আগে না সাবজেক্ট পেছনে, আপনি বলবা, তুমি বলবা, নাকি তুই বলবা, তারপরে এখানে তুমি শব্দগুলো কি কেমন হবে, হ্যাঁ, তুমি এই যে স্ট্রাকচারটা, তুমি যে টেন্সে কথা বলতেছো সেই টেন্সে স্ট্রাকচারটা রাখবা কিনা। হ্যাঁ, ধরো তুমি বলতেছো যে মেসি বিশ্বকাপ জিতবে, এখন এসে যদি বলো যে 22 সালে মেসি বিশ্বকাপ জিতবে, তাহলে এটা হাস্যকর না? কারণ তুমি ওই অতীতে যেহেতু এটা চলে গেছে, সুতরাং এই অতীতের ফর্মেই এটাকে তোমাকে ব্যবহার করতে হবে। তো এই জন্য স্ট্রাকচারটা মেনটেন করতে হবে, এই স্ট্রাকচার মেনটেন করে কথা বলা, স্ট্রাকচার মেনটেন করে লিখা, কাজ করা, এটাকেই বলা হচ্ছে স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ। বা তুমি যখন কাউকে শিক্ষা দিতে যাচ্ছ, শেখাইতে যাচ্ছ, স্ট্রাকচার মেনটেন করে শিখাইতে হবে, এর বাইরে গেলে শিখাইতে পারবা না। এক নাম্বার এটা হচ্ছে স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ। দুই নাম্বার হচ্ছে কমিউনিকেটিভ এবং ফাংশনাল ভিউ। কমিউনিকেশন করার সময় আমাদের মানে মিনিংটা ঠিক রাখতে হবে, সিমান্টিক্স এর উপরে গুরুত্ব দিতে হবে। আমি যখন কথা বলতেছি, এই কথা বলতে গিয়ে যদি আমি মিনিংটা ঠিক না রাখি, তাহলে এটা তো হলো না। যেমন ধরো তুমি বলতেছো যে আমরা ড্রিঙ্ক করার সময়, একটা কথা আছে না বাংলায়, যে ঢকা ঢক পানি খাচ্ছে। আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে এটা ইউজ হয়, তোমাদের ইউজ হয় কিনা জানি না। কেউ একজন হয়তো বা খুব তৃষ্ণা পেয়েছে, তাকে পানি দেওয়া হচ্ছে, সে ঢক ঢক করে পানি গিলে ফেললো, এটাকে আমরা বলি ঢকা ঢক পানি খাচ্ছে। এখন আমি যদি এখানে একজনকে বলি, লোকটা এতটাই ক্ষুধার্ত যে ঢকা ঢক আপেল খেয়ে নিল, তো এটা কি হইলো? আপেলের সাথে গেল, বা সে আ, গোগ্রাসে আপেল খেলো, এটা করা যায়, কিন্তু ঢকা ঢক তো এটা হলো না। বা কেউ একজনকে তুমি বলতেছো, ও তিনি হি ইজ ড্রিঙ্কিং রাইস, হইলো কি? হি ইজ ড্রিঙ্কিং রাইস, মানুষ এটা হাসবে না যে সে রাইস ড্রিঙ্ক করতেছে? তো এই জন্য তোমাকে অর্থটা মেনটেন করতে হবে। যেমন এই যে এই জায়গাটাতে আমি বলতেছি যে
তাসকিন 6 উইকেট পাইছে ইন দ্য বে অফ বেঙ্গল, বাংলার বেতে। বে অফ বেঙ্গল মানে আমরা জানি হচ্ছে বঙ্গোপসাগর। তো তখন আর এটা হবে না, বঙ্গোপসাগরে তো সে উইকেট পায়নি। পুরো স্ট্রাকচার ঠিক আছে, বাট তোমার ইয়েটা খারাপ, অর্থটা আসতো না। ওই যে যেটা বললাম, স্ট্রাকচার ঠিক আছে, হি ইজ ড্রিঙ্কিং রাইস, স্ট্রাকচার ঠিক, হি ইজ ড্রিঙ্কিং রাইস উইথ বিফ, বিফ দিয়ে। হ্যাঁ, তো- তো অনেক সুন্দর সেন্টেন্স, বাট ওই যে ড্রিঙ্কিং এর জায়গাটাতেই ভুল। তো এই জন্য কমিউনিকেটিভ বা ফাংশনাল দিকটার ক্ষেত্রে অর্থটার দিকটা মেনটেন করতে হবে, অর্থ মেনটেন করে কথা বলতে হবে। স্থান কাল পাত্র ভেদে অর্থগুলো ঠিক রাখতে হবে। আমরা বাবাকে গিয়ে বলতে পারি না যে, আমরা বাবাকে তুমি বলি তাই না, অনেকে তুমি বলি, আপনি বলি, বা তুই কেউই বলি না, এরকমটা মনে হয় নাই। এরকমটা যারা আছে, মানে আমরা শিক্ষিত সমাজে এরকমটা নাই তাই না, আগেকার মূর্খ সমাজে এরকমটা আছে, বাবাকে তুই বলা। বা অনেকেই আছে মাকে আগে তুই বলতো, এখন আর অনেকেই তুই বলে না, আহ, তুমিটা চলে। তো এই জায়গাটাতেও যেমন কাকে তুই বলবো, একজন টিচারকে, টিচারকে কেউ কিন্তু তুমিই বলে না কখনো, তুই তো দূরের থাক, তুমিও বলে না, আপনি বলে সবাই। তো এই জায়গাগুলোতে ইউজ হয় না, কারণ কি, ওই যে কমিউনিকেটিভ বা ফাংশনাল পারপাসে এইটা। তুমি কোনো টিচারকে গিয়ে অবশ্যই বলবা না যে, স্যার 1 প্যাকেট বিস্কুট দেন, তুমি দোকানদারকে গিয়ে বলবা 1 প্যাকেট বিস্কুট দেন, তাই না? এটাই হচ্ছে ফাংশনাল দিক, যেখানে ফাংশন করবে, যেখানে কাজ করবে সেটাই। এবার আসো ইন্টারাকশনাল দিক। ইন্টারাকশনাল দিকটা হচ্ছে ওই যে আমরা কার সাথে কিভাবে কথা বলবো সেই জিনিসটা। ইন্টারাকশন করার সময় একই ব্যক্তি ডিফারেন্ট জায়গায়, ডিফারেন্ট কনটেক্সটে ডিফারেন্ট ভাষা ইউজ করতেছে। যেমন তুমি যখন আমার সাথে কথা বলতেছো খুব সুন্দরভাবে, খেলাম গেলাম নিলাম দিলাম। আর তুমি যদি নাটোরের ব্যক্তি হও, এবং তুমি যদি তোমার বাড়িতে কথা বলো, তখন তুমি কিভাবে বলো? খানু গেনু লিনু দিনু। তারপরে তুমি যদি আহ, টাঙ্গাইল ময়মনসিংহের হও, তুমি যদি নোয়াখালীর হও, তুমি যদি চট্টগ্রামের হও, বরিশাল কিংবা সিলেট, তোমাদের আলাদা আলাদা কিন্তু ইয়ে রয়েছে, অ্যাকসেন্ট রয়েছে, আলাদা আলাদা যে টান রয়েছে ভাষার ভেতরে সেটা। কিন্তু যখন তোমরা আমার সাথে কথা বলতেছো, যখন তোমাদের ইউনিভার্সিটি টিচারের সাথে কথা বলতেছো, তখন কিন্তু অবশ্যই এইভাবে বলো না, এখন যেভাবে, মানে বাড়িতে যেভাবে বলো। তো এটাই হচ্ছে ইন্টারাকশনাল। যখন তুমি ইন্টারাক্ট করতেছো আরেকজনের সাথে, তোমার ভাব বিনিময় করতেছো, তখন তুমি সেই অনুযায়ী কথা বলতে। তুমি ছোটদের সাথে, কি বাবা কেমন আছো, এই নাও চকলেট ললিপপ খাবা, তুমি দেখতে খুব কিউট সুন্দর, আমার সাথে খেলবা, এইভাবে তুমি কথা বলো ছোটদের সাথে। আর তোমার সহপাঠীদের সাথে, কি মামা কেমন আছিস, হাই হ্যালো, এই টাইপের, তাই না, হোয়াটসঅ্যাপ। আর তুমি যখন তোমার সাথে ওল্ডার জেনারেশনে যখন যাচ্ছ, তখন তুমি ওখানে নিজেই তুমি ছোট, তখন তুমি অত্যন্ত ভদ্রতার সাথে তুমি কথা বলতেছো, সবিনয়ে কথা বলতেছো। এটাই হচ্ছে ইন্টারাকশনাল পয়েন্ট অফ ভিউ। আচ্ছা, তো এই হচ্ছে টোটাল ইয়ে। এবার আমরা আসি এখানে কনক্লুশনে। ও আল্লাহ, আরো অনেক বড় আছে আর কি। দেখো, দিস ভিউজ অফ ল্যাঙ্গুয়েজ সিগনিফিকেন্টলি ইনফ্লুয়েন্স ল্যাঙ্গুয়েজ টিচিং মেথোডোলজি ইন মেনি ওয়েজ। এই যে ভাষার যে 3টা ভিউ রয়েছে, এই 3টা ভিউ খুবই তাৎপর্যপূর্ণভাবে ল্যাঙ্গুয়েজ টিচিং এর যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলোকে ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে। ফার্স্টলি, দে হেল্প লার্নার্স রিয়েলাইজ দ্যাট অনলি লার্নিং দ্য স্ট্রাকচার অফ এ ল্যাঙ্গুয়েজ উড নট হেল্প দেম। প্রথমত, লার্নাররা বুঝতে পারে যে শুধুমাত্র স্ট্রাকচার শিখেই কখনোই কোনো ভাষাকে ব্যবহার করা যায় না। স্ট্রাকচার শিক্ষাটাই কখনোই মানুষকে হেল্প করবে না কোনো একটা ভাষা বলার ক্ষেত্রে। লার্নার্স নিড টু লার্ন দ্য ফাংশনাল আর ইন্টারাকশনাল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। লার্নারদেরকে অবশ্যই ভাষার ব্যবহার যে দিকটা রয়েছে, প্র্যাকটিক্যাল যে দিক, ফাংশনাল বলতে প্র্যাকটিক্যাল বা কার্যকরী যে দিকটা, ব্যবহারিক যে দিকটা, তারপরে যে ভাষার যে ফাংশনাল বা প্র্যাকটিক্যাল যে ইউজটা রয়েছে সেদিকটা তার শিখতে হবে, এবং ইন্টারাকশনাল যে দিকটা রয়েছে সেটাও শিখতে হবে। It is also noteworthy that all these views are closely linked to each other. আরেকটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হচ্ছে এই ভাষার যে পয়েন্ট অফ ভিউ গুলো, এগুলো একটা আরেকটার সাথে লিঙ্কড রয়েছে, কানেক্টেড রয়েছে। Each of them is each of them is important to learn a language. এই সব কিছুই একটা ভাষাকে শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল, উইদাউট স্ট্রাকচার we cannot think about specific functional and interactional use of particular language. উদাহরণস্বরূপ, স্ট্রাকচার ছাড়া আমরা চিন্তাই করতে পারি না
কোনো একটা ভাষার হচ্ছে ফাংশনাল এবং ইন্টারাকশনাল যে ইউজ সেটাকে। লাইক দ্য ফাউন্ডেশন অফ এ বিল্ডিং উই নিড স্ট্রাকচার অফ এ ল্যাঙ্গুয়েজ। বলতে একটা বিল্ডিং এর ফাউন্ডেশনের মতোই আমাদের ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার গুলো জানতে হবে। দেন উই ক্যান ওয়ার্ক অন দ্য ফাংশনাল ইন্টারাকশনাল ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ। তারপরেই কেবল আমরা ভাষার ব্যবহারিক বা ফাংশনাল এবং ইন্টারাকশনাল ইউজটা আমরা করতে পারবো। আমরা স্ট্রাকচারই জানি না, টেন্স ভয়েসই আমরা জানি না, তাহলে কি আমরা ভাষা কথা বলতে পারবো? কারো কাছে গিয়ে আমাদের ইন্টারাকশনটা করতে পারবো? পারবো না। তো এটাই বলতেছে আগে স্ট্রাকচারটা লাগবে। সেকেন্ডলি, these views give learners opportunity to see the language from different perspective. এই ভিউগুলো একজন ল্যাঙ্গুয়েজ লার্নারকে সুযোগ দিবে ভাষার ডিফারেন্ট পার্সপেক্টিভ গুলো দেখার জন্য। ভাষার যে বিভিন্ন আলাদা আলাদা দিক রয়েছে সেই দিকগুলোকে জানার জন্য, দেখার জন্য এই লার্নারদেরকে সুযোগ করে দেবে এই পার্সপেক্টিভ গুলো, এই ভিউগুলো। দে উড গেট দ্য অপরচুনিটি টু আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট ফাংশনস অফ দ্য, আচ্ছা সেকেন্ড, এস ওয়ান হবে, কি ছিল? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে। আচ্ছা, দে উড গেট দ্য অপরচুনিটি, তারা সুযোগ পাবে টু আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট ফাংশনস অফ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ব্যবহারের যে ডিফারেন্ট ফাংশন গুলো রয়েছে সেগুলো সম্পর্কে তারা বুঝতে পারবে। আর ডিফারেন্ট টাইমস অ্যান্ড প্লেসেস, ডিফারেন্ট প্লেস গুলোতে, টাইম গুলোতে তারা কিভাবে এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করবে সেটা সম্পর্কে তারা জানতে পারবে। থার্ডলি, দে হেল্প লার্নার্স এক্সপ্লোর এ ওয়াইড ভ্যারিয়েশন অফ ইউজিং আ ল্যাঙ্গুয়েজ। থার্ডলি, এই এই যে তিনটা ভিউ, এই তিনটা ভিউ লার্নারদেরকে ভাষার একটা বড় ভ্যারিয়েশন, একটা বৈচিত্র্যকে এক্সপ্লোর করতে, আবিষ্কার করতে হেল্প করবে। তারা বুঝতে পারবে ভাষার ভ্যারিয়েশনটা। উদাহরণস্বরূপ, সাম বাংলাদেশি ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স মে থিঙ্ক দ্যাট দেয়ার ইজ অনলি ওয়ান ফর্ম অর ওয়ে অফ গ্রিটিং। উদাহরণস্বরূপ, আমরা কিছু বাংলাদেশের কিছু লার্নাররা রয়েছি না, যারা শুধুমাত্র গ্রিটিং এর ক্ষেত্রে শুধুমাত্র একটাই মনে করি, এই যে ভাষা বা ইংরেজি ভাষাতে একটাই গ্রিটিং, হ্যালো হাউ আর ইউ। হ্যালো হাউ আর ইউ, আই অ্যাম ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। এর বাইরে কিন্তু আমরা কেউ কিছু জানি না। আমরা অনেকেই ব্যবহার করি না, জানলেও ব্যবহার করি না, মনে হয় যেন থাক। তো এরকমটা মনে হয়। তোমরা ইনফ্যাক্ট ওই যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ কোর্সটা আছে সেখানেও কিন্তু আমিও তোমাদেরকে যখন বলি শুরুতেই যে হাউ আর ইউ অথবা আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, এই কথাটাই কিন্তু আমি সব ক্ষেত্রে বলি। কিন্তু এখানে তো আরো অনেক কিছু রয়েছে, অনেক কিছুই বলা যেতে পারে। কিন্তু এটা অনেক সময় এরকমটা এই জন্য হয় যে লার্নাররা এটা করতে পারে, একটাই থাকতে পারে, বাট যিনি টিচিং করতেছেন তার ডিফারেন্ট ডিফারেন্ট গুলোই বলা উচিত, যাতে করে ছেলেপেলে বুঝতে পারে যে ও আচ্ছা ডিফারেন্ট গুলো আর অনেকগুলো রয়েছে গ্রিটিং এর ওয়ে। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের থার্ড ওয়ে। ফাইনালি কনক্লুশন হচ্ছে, however they will understand how the meaning of the same expression vary when they are used in various context and times। বলা হচ্ছে যাই হোক, দে বলতে এখানে স্টুডেন্ট আর কি, তারা বুঝতে পারবে যে সেম এক্সপ্রেশন টাইম এবং প্লেস ভেদে, কনটেক্সট ভেদে কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং তৈরি করে সেটা তারা বুঝতে পারে, স্টুডেন্টরা আর কি, ল্যাঙ্গুয়েজ লার্নার যারা তারা বুঝতে পারে। Language teachers should design their materials, tasks and activities keeping these issues in their mind। ল্যাঙ্গুয়েজ টিচাররা যারা রয়েছে তাদেরকে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখেই তোমাদের হচ্ছে ম্যাটেরিয়াল সাজাইতে হবে, টাস্ক দিতে হবে এবং অ্যাক্টিভিটি রান করতে হবে। যেমন ধরো এই যে এই জায়গাগুলোই, আমরা যদি এখন এইখানে ধরো একটা এই তিনটা ভিউ এর উপরে যদি আমরা একটা ইয়ে দাঁড় করাই, উদাহরণ দাঁড় করাই তিনটাতে একসঙ্গে, তাহলে ধরো আমি যদি এখানে এইভাবে দেই তোমরাই বুঝতে পারবা। ধরো এরকম দিলাম, আই রাইস মিট, মিট না আমি বিফ দিই, বিফ ইট
উইথ, এটা গেল একটা, এটা স্ট্রাকচারাল প্রবলেম। 2 নাম্বার হচ্ছে ফাংশনাল। আই ড্রিঙ্ক রাইস উইথ ব্রিফ, উইথ মাটন দিই, মাটন। 3 নাম্বার হচ্ছে 3 নাম্বার হচ্ছে ধরো তুমি, আমরা এখানে একটা উদাহরণ, 3 নাম্বারটা কি জানো, ইন্টারাকশনাল অপশন। যেমন এখানে বলতেছে যে আহ, তুমি তুমি বলতেছো হচ্ছে ইংলিশে তো অন্য কিছু নাই না, তুমি এখানে একটা ইনফর্মাল একটা শব্দ বলো তো, যেটা তুমি টিচারকে বলবা বা তোমার বাবা মাকে বলবা এরকম টাইপের। হাই বাডি। হুম। হাই বাডি দিয়ে তুমি শুরু করতেছো। অথবা তুমি ইনফর্মাল যদি আমরা এটাও বলে থাকি যে হাই বাবা বা ড্যাড, ক্যান ইউ গিভ মি 500 টাকা, টাকা। এই যে প্রশ্নটা করলাম, এটা একটা ইনফর্মাল। এখানে এখানে দেখো স্ট্রাকচারাল প্রবলেম। আই রাইস বিফ ইট উইথ, তাহলে এটা স্ট্রাকচারাল প্রবলেম। এইখানে বলতেছি ফাংশনাল প্রবলেম। এখানে আমরা কি বলতেছি, ফাংশনাল। যেমন আই ড্রিঙ্ক রাইস উইথ মাটন, রাইসের সাথে তো ড্রিঙ্ক হয় না। এখানে আমি যদি বলতাম তো আই ইট, তখন এটা মানাইতো। আর এখানে বলতেছি বাবাকে, হাই ড্যাড ক্যান ইউ গিভ মি 500 টাকা, এটা বললে দিবা না। আমাদের দেশে দিবে, কারণ আমাদের দেশে তো আমরা তো এটার সঠিক ব্যবহারটা জানি না। কাউকে রিকোয়েস্ট করলে আমরা এই জাতীয় কিছু করলে আমরা এখানে কুড বলবো, তাই না, ভদ্রতার খাতিরে। বাট বাইরের দেশে গিয়ে এটা বললে প্রবলেম। আবার যদি তুমি বাইরের দেশে গিয়ে যদি এটা বলো যে তোমার হয়তো একজন আহ পরিচিত ব্রিটিশ বা আমেরিকান বয়স্ক মানুষ, এবার তুমি যে বলতেছো যে হাই, হাউ ইজ ইয়োর বডি, হাউ ইজ ইয়োর বডি, মার দিবে না ধরে। আমরা কিন্তু বাড়িতে, আমাদের বন্ধুর বাবা বাড়িতে, বন্ধুর বাড়িতে গেলেও আমরা বন্ধুর বাবা বা মাকে গিয়ে বলি যে খালাম্মা বা চাচা আপনার শরীর কেমন, এটা কিন্তু জিজ্ঞাসা করি। তো আমরা যে না বাবা খুব একটা ভালো না, অথবা হ্যাঁ ভালো আছি। আর তুমি বাইরে যা যদি বলে এটা বলো, তখন সে তোমাকে মার দিবে। কারণ এই নামে এইভাবে কোনো এক্সপ্রেশনই নাই ইংলিশে। তো এই হচ্ছে বিষয়, যে তুমি যে জায়গায় যেটা ইউজ করতে হবে সেইটা সে অনুযায়ী ইউজ করতে হবে, কনটেক্সট অনুযায়ী। তারপরে এই যেমন এই জায়গাটাতে কুড হবে, ক্যান দিলে তুমি অভদ্র, ক্যান ইউ গিভ মি 500 টাকা, তার মানে তোমাকে বলবে অভদ্র। কিন্তু এখানে যদি কুড দাও, তাহলে এটা তুমি ভদ্রতার সহিত সুন্দর করে চাইলা। তখন আর ক্যান মানে হচ্ছে, এখানে ক্যানের ইউজ মানে তো তুই করে বলা, বুঝতে পেরেছো? ক্যান ইউ গিভ মি মানে আমাকে কি 500 টাকা দিতে পারিস। কিন্তু এখানে যখন কুড দিয়ে দিচ্ছ, তখন তুমি পোলাইটলি এটা চাচ্ছ। আর এরকম এক্সপ্রেশন তো ইউজ করাই যাবে না, অপরাধ এটা। তো এইটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল যেটা, এইটা হচ্ছে আমাদের ফাংশনাল, আর এটা হচ্ছে আমাদের ইন্টারাকশনাল, কার সাথে কিভাবে তুমি ইন্টারাক্ট করবা সেটা। এই হচ্ছে 3টা উদাহরণ আমি আরেকটু দিলাম। আর এখন বলো, এরপরেও কারো বুঝতে বাকি থাকলে, এরপরেও কারো যদি বুঝতে বাকি থাকে তাহলে ভিডিওটা আবার দেখতে হবে। আর এই প্রশ্নটা খুবই সহজ, তোমরা 4th ইয়ার এখন থেকে একটু করে প্রশ্ন লিখো, লিখে লিখে গ্রুপে পোস্ট করো। তোমরা এই প্রশ্নটা আজকে আমি পড়া দিলাম, এই প্রশ্নটা তোমরা বাসায় পড়বা। যেখানে বুঝতে সমস্যা হবে ভিডিওটা আরেকবার দেখবা, একটু ভিডিওটা ফাস্ট করে দেখবা, তাহলে দেখবা যে কম সময় বুঝতে পারতেছো। এবং তারপরে এই ভিডিও, এই প্রশ্নটা লিখে প্রশ্নটা ছবি তুলে গ্রুপে পোস্ট করো, যাতে করে আমি বুঝতে পারি যে হ্যাঁ তুমি পড়লা। এবং যদি কোনো জায়গায় কোনো খটকা থাকে বা সেন্টেন্স ভেঙে কোনো সমস্যা থাকে, তাহলে যাতে ওইটা ঠিক হয়ে যায়। অনেকের ক্ষেত্রে রাইটিং এ প্রবলেম হয়, কিন্তু কয়েকটা প্রশ্ন লিখলে কিন্তু তারপরে রাইটিং এর যে একটা ফ্লুয়েন্সি আছে, সেই ফ্লুয়েন্সি চলে আসে। তোমরা একটু ট্রাই করো সেভাবে কাজ করার। 4th ইয়ার এরপরে কিন্তু আর সুযোগ পাবা না, 4th ইয়ার কোনো ইমপ্রুভমেন্ট নাই, 4th ইয়ার ইমপ্রুভমেন্ট মানে 1 ইয়ার লস। আর 4th ইয়ারে এসে যদি ফেল করে কেউ, তাহলে তো মান সম্মান গেল গা।
তো এইটা যেন না হয় সেইভাবে পড়ো। আরো মোটামুটি তোমাদের হাতে 5 মাস, মিনিমাম 4 মাস আছে। এম, মে মাসে পরীক্ষা শুরু হবে। এটা ধরে নাও মে মাসে পরীক্ষা শুরু হবে। মে জুনে পরীক্ষা হয়। সেই হিসাবে পড়ো। যাদের একটু রেজাল্ট ভালো আছে তারা ভালোটাকে ধরে রাখার জন্য পড়ো। যারা মনে করে যে আমার একটু খারাপ আছে, তাহলে সে ভালো করার জন্য করো। আর যার টানাটানি অবস্থা, সে সর্বস্ব নিয়োগ দিয়ে ফেলো। আহ, এরকমটা মাথায় এনো না যে পরের বার আবার দেবো, পরের বার দেওয়ার সুযোগ নেই, পরের বার আবার দিলে তোমাকে ওই আদু ভাই বলবে বা আদু আপু বলবে আর কি, আদুরি আপু বলবে। তো সেভাবে আর কি পড়াশোনা করো। স্যার, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝাইছে? দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ, যেমন আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের ইংলিশ। একজন অ্যারাবিয়ানদের কাছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওরা যে ভাষাটা বেশি কথা বলে সেটা, অবশ্যই ইংলিশ হতে পারে। যেমন ইয়েদের জন্য, ইন্ডিয়াতে তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওদের, যারা হিন্দিতে আর কি তাদের হিন্দি, যারা বাংলাতে তাদের বাংলা। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অনেকের ক্ষেত্রে হিন্দিটাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অনেকের ক্ষেত্রে ইংলিশটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, যেমন যারা বাঙালি আছে হয়তো আছে ভিন্ন হিন্দিতে কথা বলতে পারে, ইংরেজি কখনো পড়েই না, তো সেক্ষেত্রে হিন্দিটাই তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। মানে তুমি প্রায়োরিটি বেসিসে, প্রায়োরিটির বেসিসে আমাদের যেমন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা টুকটাক আরবি টারবি বলতে পারি, কাইফা হালুকা। হ্যাঁ, এই কথাগুলো আমরা বলতে পারি। তো এটা হচ্ছে আমাদের থার্ড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন বলো কারো কিছু প্রশ্ন থাকলে। আর এখানে এটার আমি পিডিএফ দিয়ে দেবো নি, তোমরা ওই যে বললাম যে কেউ যদি একটু এটাকে ঘষা মাজা করতে চাও, ওই যে নিচে ইনফরমেশন গুলো অ্যাড করবা তাহলেই হবে। এখান থেকে হয়তো একটু নিলা, এখান থেকে একটু নিলা, আর তাছাড়া উপরের ওইটুকু কিন্তু মেইন প্রশ্ন। তা ক্লাস শেষ, কারো বলার কিছু থাকলে বলতে পারো। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার কথা হচ্ছে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।